কখনো কখনো কিছু কিছু ব্যক্তিত্বের সামনে এসে দাঁড়ালে নিজেকে খুব ছোট্ট লাগে। মানে মহিরুহের সামনে যদি আপনি দাঁড়ান বা যদি একটা পাহাড়ের সামনে দাঁড়ান, তাদের দেখে মনে হয় এ তো কল্পনা নয়, গল্পও নয়। আমরা যেটা আপনাদেরকে বলছিলাম, গল্প না, সত্য ঘটনা অবলম্বনে, সেই সিরিজের আজকে একটা গল্প আমার সামনে। পূর্ণিমা ঘোষ, আমি ম্যামই বলছি। ম্যাম, এই সুরঙ্গমায় কত বছর কেটে গেল, আর এই যে পিছনে যিনি আছেন মহিরুহ, সুরঙ্গমাতে এসেছি 1961-এ, মোস্ট প্রবাবলি অ্যাজ এ মণিপুরি টিচার। মণিপুরি মেয়ে মণিপুরি নাচ শেখাবে এলাম। ইনি শৈলজা রঞ্জন মজুমদার। ইনি সত্যি করে আমার মানে নৃত্য গুরু বলতে যা বোঝায়, এনার কাছে সেটা শেখা। আমি ক্লাসিক্যাল শিখেছি, নানান রকম সব রকম ফর্ম আমি জানি, কিন্তু এনার কাছে এসে সুরঙ্গমাতে এসে ওনার তৈরি সুরঙ্গমা, উনি সবাই জানেন বিশ্বভারতীর উনি ছিলেন অধ্যক্ষ সঙ্গীত ভবনের, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে উনি মানে সান্নিধ্য যাকে বলে, একদম ডান দিকে বসতেন, যা কিছু বলতেন শুনতেন, যা কিছু লিখে নিতেন। তার মধ্যে উনি রসায়ন পড়াতেন, উনি কেমিস্ট্রি টিচার ছিলেন বিশ্বভারতীতে। যাকে উনি তো চলে গেলেন, ওনার ডান দিকে বসে গেলেন রবীন্দ্রনাথের। যা কিছু আমরা গল্প শুনি, নানান ধরনের উনি গল্প করেন। কত দেশ থেকে কত রকমের ছেলে মেয়েরা নাচ শিখতে আসে, তারা কীভাবে তাদের ডান্স ফর্ম ওরা সব দেখেছেন। আর উনি তো এসরাত বাজিয়ে গান করতেন। ডান্সার হলে ঠিক আমাকে করে দেখাতেন যে পূর্ণিমা এরকম ক্যান্ডি, এরকম জাভা, এরকম চাইনিজ, এরকম নাচ। কিন্তু উনি তো এসব জানেন না, শুধু মুখে বলতেন। তারপরে অনেক অনেক বছর চলে গেছেন, ওখানে আছেন। তারপরে উনি রিটায়ার করে এই সুরঙ্গমাটা উনি স্থাপিত করলেন অনেককে নিয়ে, প্রসাদ সেনকে নিয়ে, অশোক তরুদা, প্রসাদ সেন, এর সব স্টুডেন্ট, কণিকা দি, নীলিমা সেন, মানে সবাই তখন ওনার স্টুডেন্ট। শৈলজাদার যখন উনি সঙ্গীত ভবনে ছিলেন, এরা এর কাছে শিক্ষা গ্রহণ। অশোক বন্দ্যোপাধ্যায় তো এখানে আসতেন। তারপরে অন্য রকম একজন মানুষ, প্রিয় ছাত্র। আর যত নায়কের গলা এই প্রসাদদা আর অশোক তরুদা এরা করতেন। সে বিশাল গল্প, আমি গল্প বললে আজকে শেষ হবে না, ছোটো করে বলছি। তারপর আমি সুরঙ্গমাতে জয়েন করলাম অ্যাজ এ, আমি ভরতনাট্যম জানি বলে ওই নাচটা তো ভুলে যাব আমি যদি না শেখাই। তাই জন্য আমি বললাম যে শৈলজদা, আমি তো মণিপুরি শেখাবো না, কারণ আমি ওইটা ভুলে যাব, এত কষ্ট করে নাচটা শিখেছি, আমি ওই কোর্সটা পুরো ভুলে যাব। কিন্তু এখনও আমি পুরো ভরতনাট্যমের 76টা আডাও, আলারিপুর যতীশ্বরম, বর্ণম, শব্দম, তিলানা, পদম সমস্ত আমি এখনও পরিষ্কার মনে আছে আমার, কারণ আমি তো শেখাই, একটা আইটেম আমি ভুলিনি। কিন্তু আমার ভুলে যাওয়া উচিত, ওই যে আমি শেখাচ্ছি সবাইকে, সব ওড়িশিও শিখেছি, কত্থক শিখেছি। অ্যাজ এ ডান্সার আমার বললেন যে বাবা, আমি ভীষণ ফাঁকিবাজি ছিলাম, পড়াশোনা আমার একদম মন লাগতো না, খালি মনে কতক্ষণে নাচ করবো, কতক্ষণে তবলা বাজাবো, কতক্ষণে আপনার শৈশবটা কি মণিপুরে কেটেছে? এখানে জন্মেছি নবদ্বীপে, 1942। সেটাও তো আরেকটা জায়গা সময়। হ্যাঁ, নবদ্বীপ মানে সেটাও তো আরেকটা, হ্যাঁ, অপূর্ব জায়গা। আমি পুং, অয়হস্যর অনুসার, পুং হচ্ছে মণিপুরি খোল। হ্যাঁ, ওটা কাঠের তৈরি হয়, খুব কষ্ট হয় বাজাতে, আঙুলগুলো। আপনি সেটা বাজান? হ্যাঁ, শিখেছিলাম। এইসব শেখার জন্য না পড়াশোনা একদম করতাম না। এবং ওই খোল নিয়ে একটা মানে ওরা যা ছেলেরা যেটা নাচ করে ধুতি পরে, পুং চলম, চলম, মানে আচ্ছা, ওই চলম, চলম, পুং চলম। আচ্ছা। খোল নিয়ে আমি একটা সময় মণিপুরে গেছিলাম, মৈরাং কাংলা, হ্যাঁ, ও মানে রাজার যে দুর্গটা মৈরাং কাংলা, তারপর নেতাজি সুভাষচন্দ্রের
প্রথম ফ্ল্যাগটা ওখানে এতে করেছেন, ওই তো সেই স্পটটা যেখানে উনি ওখানে এসে মিট ওই মাছটা এখনো আছে। দেখেছি। মণিপুর হচ্ছে ওই ড্যান্সিং ডিয়ারের একটা ল্যান্ড অফ ড্যান্সিং ডিয়ার বলা হয় আমাদের সামনে। Dancing না, সব যে হরিণী গল্পগুলো শুনি। শিল্পের মানে শিল্প কাকে বলে, ওদের স্টাইল অফ লিভিং, ওরা এত সুন্দর নিজেরা ঘর বানায় তখনকার দিনে মাটির বাড়ি, কিন্তু কি যে সুন্দর দেখতে হয়, নিজেরা গামছা বোনে, হ্যাঁ, নিজেরা জামা কাপড় নিজেরা তৈরি করে ওখানে মিউজিয়ামে দেখেছিলাম একটা ঘড়ি, এবং সেই ঘড়িতে শুধু ঘন্টা মিনিট নয় বছর মাপা যাচ্ছে, এবং একদম ইন্ডিজিনিয়াস আমাদের দেশীয় ওদের গয়নার ডিজাইন সবাই থেকে আলাদা। বললাম ওদের যে ফুল গোঁজায় সেটা একটা স্টাইল। হ্যাঁ। ওরা কানের এখানে ফুল গোজে, এখানে যে গোজে ওরা কানের এখানে গোজে। ওদের সব কিছু স্টাইলে আলাদা, সাজগোজে আলাদা, গ্রেজ, ওদের ওদের কালার কম্বিনেশন অফ কস্টিউম, মানে বলার বাইরে একদম সবাই। নবদ্বীপের ছেলেবেলাটা কেমন ছিল আপনার? মনে নেবে, ওখান থেকে জন্মে কলকাতায় চলে এসেছি। আচ্ছা। ওখানে বৈষ্ণবেরা কিন্তু মাছ খায়, হ্যাঁ, শুটকি মাছ ছাড়া ওদের মানে গ্রাস উঠবে না। কিন্তু এমনি বৈষ্ণব বলতে গেলে আমরা নিরামিষই ভাবি, কিন্তু মণিপুরের বৈষ্ণবরা মাছ খায়, এবং শুধু শ্রীকৃষ্ণের ভক্ত, মহাদেবের ভক্ত, কালীর ভক্ত না, একদম কালীকে কে পুজো করে, ওর হাজবেন্ডকে পুজো করে, কিন্তু কালী পুজো কার বাড়িতে কালী ছবি, মহাদেব আছে। ওই যে ত্রিশূল ভেঙেছে, রথটা বানিয়েছেন ওনার তো ত্রিশূলে, ওই জন্য ওকে ওরা প্রাধান্য দিয়েছে, গিন্নিকে প্রাধান্য দেয়নি। আর আপনার নাচের জার্নিটা শুরু হলো কোন বয়সে, মানে যেটা আপনার মনে আছে? দেখো, 6 বছর বয়সে বাবার কাছে নাচ শুরু করেছি, মানে আচ্ছা নাচ শিখেছি। বাবার সবাইকে শেখাচ্ছে, তখনকার দিনে মলিনা দেবী, শিলা হালদার, ছায়া দেবী, এরা সব বাবার স্টুডেন্ট। আচ্ছা, তুমি নাম শুনেছো কিনা জানি না, তিনটে নাম মানে তোমার মারা শুনে থাকবে। তখন আমি শুনেছি, আমিও তাদের তখন দেখিনি, আমিও ছোট। এদের সব নাচ শিখে, তখন এরকম কত স্টুডেন্ট ছিল না, সব হিরোইনরা সব নাচ শিখতে হতো তখন। বাবা প্রথম কলকাতায় এসেছে, শিখতো। সেইভাবে বাবা শেখাতেন। বাবা আবার নৃত্য বিতান বলে একটা স্কুলও করেছিলেন। আচ্ছা, সেটা কোথায় ছিল? সেটা হাজরা দিকে, এখন ন্যাশনাল হাই স্কুল হয়েছে না, আচ্ছা, লকডাউনে, ওইটা তখন বাবা নৃত্য বিতান বলে স্কুল করেছেন। আচ্ছা, অনেক ডিফারেন্ট টাইপ অফ ডান্সের স্টাইল সব গুরুরা এসে শেখাতেন, ছিল 2 জন কাতাকালিও ছিল। তারপরে এই করে করে তারপর তো সুরঙ্গমেতে ঢুকলাম। তারপরে আমি জানতে পারলাম যে হয়তো নাচের কম্পোজিশন ষোলদা বলছেন যে তুমি মালতী লতা তুলে বলে, মালতী লতা বা মালতী লতা, ওই মালতী লতা যখন গাছ থেকে পড়ে, তুমি দেখেছো কিভাবে পাতাটা পড়ে ঘুরে ঘুরে? হ্যাঁ, ওরা এরকম করে বয়ে বয়ে করে ঘুরতে ঘুরতে পড়ে। জানতাম না গো, আমি সত্যি সত্যি একটা গাছের উপর দেখি যে পড়ছে, আর তার পাতাটা নিচে স্টিকটা ওপরে অন্যভাবে ঘুরে ঘুরে নামছে। তারপরে এরকম কত কত ফুলের কত রকমের নাম, কত স্টাইল, মানে নাচের সঙ্গে মিলে যায় কীরকম প্রকৃতির যে ছন্দটা, এত সুন্দর করে উনি বলতেন, ব্যাখ্যা দিতেন। তারপরে বলতেন, পূর্ণিমা ক্যান্ডি নাচ জানো? আমি বলছি কী করে জানবো, কোনোদিন দেশটাতে তো যাইনি, ভালো করে ছবিও দেখিনি, কত শিরোনিদের ছবি টবিও তখন ইউটিউব খুললে এখন ইন্টারনেটে, তখন অতটা বললেন যে ধরো বর্ষা মঙ্গলে একটা নাচ আছে বজ্রমানিক দিয়ে গাঁথা, আচ্ছা, ওই নাচটা তোমাকে করতে হবে একদম, কিন্তু ওই স্টাইলটা, আচ্ছা, মানে আমাকে একটুখানি মানে দেখতে হবে। তো তার এক বন্ধুকে উনি নিয়ে এলেন, উনি সোজা করে দাঁড়াতে পারলেন না, বন্ধু এর উপরে হাঁটছেন শিরোনির যে একটি ছেলে, সে ওইভাবেই আমাকে দেখালো নাচগুলো। আমি এখন করতে পারবো না, কিন্তু দ্যাট ইজ মাই ফেভারিট ডান্স। আর প্রত্যেক বর্ষা মঙ্গলে বজ্রমণি দিয়ে কথা থাকবেই, কারণ ওই স্টাইলটা
সবাই এত চাইতো, অ্যাপ্রিসিয়েট করতো, আর আমার খুব ফেভারিট ছিল, মন প্রাণ দিয়ে ওটা শিখেছি। এখনও জানি, প্রত্যেকটা স্টেপই আমি সবাইকে বলে রাখো শেখো, এগুলো আর চলে যাবে, আমি যতদিন আছি এগুলো থাকবে, এরপর এগুলো সব চলে যাবে, শিখে নাও। তারপরে একটা নমস্কারের গান আছে, তুমি সুন্দরতম যৌবনমম, এটাও বর্ষা রসমান, পুরো জাভা, ওখানে সব স্টুডেন্টসরা এসেছিল তো, তাদের মানে তাদের কোনো মুভমেন্ট নেই, এরকম এসব নেই, তারা শুধু এমনি এমনি করে নাচে, কি যে অপূর্ব, খুব মণিপুরের সঙ্গে মিল আছে, ওটাও আমি ওইভাবে শিখেছি। মানে কোথাও সেই সময় বিশ্বভারতীটা ছিল মানে একদম গোটা পৃথিবীর আদান প্রদান, একটা জায়গা, আদান প্রদানের জায়গা, এবং সেখান থেকে নতুন নতুন জিনিস জেনারেট হচ্ছে, সব কিছু আছে ওখানে। হ্যাঁ। মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে দেখার মতো জিনিস আছে। হ্যাঁ, যখন শৈলজা রঞ্জন বলছেন যে এই অমুক দেশ থেকে এসছে, ওর কাছ থেকে ওটা নাও, মানে এই যে শেখো, এটা জানো, তাদের মিউজিক, ওইগুলো টিউনগুলো, এই আদান প্রদানটার বোধহয় মানে আর তখন যে কোনো সংস্কৃতি ওখানে রয়েছে, এটা আর কিছু বাড়ছে না জিনিসটা, ওখানেই রয়ে গেছে বা লুপ্ত হয়ে যাচ্ছে। বাড়া তো দূরের কথা, এখন অন্য ধরনের সব লোক দেখতে পাচ্ছে, ইউটিউবে সব শিখতে পাচ্ছে, ওসব আর মনে না। ক্ষণিকের জন্য এখন বিষয়গুলো হয়ে যাচ্ছে। আর যেটা আপনার সঙ্গে এর আগে মানে আপনার যখন ক্লাস চলছিল, উনি একটা কথা বলছিলেন যে আমরা দেখলাম, আপনারা সেটা দেখতে পারলেন না, ওনার যে নাচগুলো, উনি বলছেন যে এগুলো শ্যুট করবেন না, কেননা আমি যখন যে সময়টায় নাচটা করেছি, আজকে দাঁড়িয়ে তার একাংশও আমি দেখাতে পারছি না। হ্যাঁ, তো কষ্ট হয়েছে এই আর্কাইভাল ভ্যালু যেটা, মানে আপনি যখন নাচ করেছেন, সেটা রবীন্দ্র সদন হোক, সেটা দেশ হোক, বিদেশে হোক, সেইটার বোধহয় কোনো রেকর্ডিং বা খুব কম সেইভাবে তোলা হয়নি। রিজার্ভ করে রাখবো আমি, ওই সব পারপাসে তোলা হয়নি, এমনি এসেছে, না দেখেছে, তুলে চলে যাচ্ছে, বাস এরকম। বাট আমার কোনো ইন্টেনশন ছিল না যে এটা আমি রাখি, আমার ভবিষ্যতে এসব মাথায় আসে। আর্কাইভাল এখন এটা হচ্ছে, আর্কাইভ করা, যে আর্কাইভটা যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এখন করতে পারছি না, ওই জিনিসটা তো আমি দেখাতে পারবো না। চিত্রাঙ্গদার ওই যে পাখি মারা, হরিণকে মারা, তুমি ভাবতে পারবে না, কেউ করতে পারছে না ওই জিনিসটা। ওই যে জঙ্গলে গিয়ে শিকার করা, নাচের মধ্যে দিয়ে, নাচের স্টেপ দিয়ে মারা, প্রত্যেকটা ছন্দে নাচা, কত রকম ছন্দ ব্যবহার করেছি ওইটুকু সময়ের মধ্যে। 7 মাত্রা আছে, 14 মাত্রা আছে, আড়াই চৌতালে মারা হয়েছে, এসব কোথায় আজকাল? 2 মিনিটের জন্য একটা ঢুকছে, তীর মারছে, চলে যাচ্ছে, খোঁচা দিয়ে অর্জুনকে চলেছে, অর্জুন ঘুম মারছে, সেইটাই কোনো ভাব দিলে কি, কত তাড়াতাড়ি মারপিট করলে কি ভাব আসে? সময় নেই এখন মানুষের, খুব তাড়া, বুঝেছো, সবেতেই তাড়া, এই জিনিসগুলো তার সঙ্গে চলছে, লুপ্ত হয়ে যাচ্ছে। আগে আপনার একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম, বিয়ের সময়কার একটা গল্প শুনেছিলাম, আপনার বিয়ের সময়কার লোকজন ভিড় করে এসেছিল, কি ওইটা একটু বলুন। বিয়ের পরে গ্রামে গেছি, প্রথম যাচ্ছি বর্ধমান জেলায়, প্রথমত ওরা বলছে যে চিনে বউ আসছে, নাচাটা চোখ ছোট মানে চিনে, মণিপুরি বলে যে একটা জায়গা আছে, সেটা জায়গাটা তো গেছি, গিয়ে বসেছি, ওখানে সবাই দেখতে আসছে, পুরো চিনে বউ, এত বড় টিপ পড়েছে, আমি তো বড় টিপ করতে ভালোবাসি, চিনে বউ এত বড় টিপ পড়েছে। তারপরে আমার শাশুড়ি বললেন একটু ঘোমটা দিয়ে বসো, ঘোমটা দিয়েছে, কান তো আগুন বেরোচ্ছে, কান দিয়ে, আমার অভ্যেস নেই। তারপরে সব আসি, চিনে বউ কি সুন্দর বাংলা বলে, মানে তখন একটু ফ্রেশ ছিলাম দেখতে, একটু চোখগুলো ছোটো ছিল, নাকটা একটু চাপড়া ছিল, পুরো চিনেই দেখতে ছিল আমাকে। কত লোক এসেছে, কিন্তু কি যে আমি জিনিস পেয়েছি জানো, কয়েন পেয়েছি এরকম রূপোর, সেই কিংয়ের ছাপওয়ালা রূপোর, এত বড় বড় কয়েন, কিন্তু যে যাকে এটা করে মাত্র এখন আমার 25টার মতন পেয়েছিলাম, আমার মুখ দেখে দিয়ে গেছে 3টে, সব এসে নিয়ে চলে গেছে, লোকেরা নিয়েছে। তাহলে আমার মুখ দেখে তখন বোধহয় মানে
এই আর আমি আবেগগুলো বাঙালি বিয়ে করেছি সেই আরেক তো, সেই আমার বাবার কাছে মণিপুরি নাচ শিখতে এসেছিলেন মিহির ঘোষ, আর্কিটেক্ট। সে গোবিন্দন কুটির কাছে কাথাকলি শেখেন আর কি, প্রথম বাঙালি স্টুডেন্ট আচ্ছা। শেখেন। তো সেটা আমার একটা, সে আমার বাবার কাছে এলেন, আমার কথা নাচিল। ফার্স্ট দেখাতেই প্রেমে পড়েছিলাম, কত পাকা ভাববে না, তখন আমার 13 বছর বয়স। ঠিক করেছিলাম আমি একে বিয়ে করবো। ঠিক করলাম। খুব ভালো নাচতো, খুব হ্যান্ডসাম আর্টিস্ট, 6-এর কাছাকাছি লম্বা, মানে ওই আমার অর্জুন, ওই আমার বজ্রসেন। অন্য কোনো ছেলের সঙ্গে নাচতে পছন্দ করতাম, পরিষ্কার কথা একটা বলি, ভীষণ হিংস উঠেছিল ওই দিক দিয়ে। কেউ বেশি মানে একটা সুন্দর ছেলে পাশে দাঁড়ালে চট্টর ডেকে নিয়ে যাবে ভয় ছিল। এই হচ্ছে। শোনো, আজকে তো সময় নেই গো, আরেকদিন এসো। আসবো, আমি তো আমার ক্লাস আছে তো, এখন সব দাঁড়িয়ে আছে। মানে আর একটুখানি ছোট্ট করে অ্যাজ ড্যান্সার জার্নিটা কীরকম ছিল? দারুণ দারুণ। নাচ আপনাকে পৃথিবীর কোথায় কোথায় নিয়ে গেছে? সব জায়গায়, সব কিছুতে নাচ, মানে একজনের দুঃখের মধ্যেও আমি নাচ দিয়ে তাকে ভুলিয়ে হাসাতে পেরেছি, এরকম সময় গেছে আমার, মানে তাকে এইভাবে ভুলিয়ে রাখতে পেরেছিলাম। এটা আমার সব থেকে মানে একটু যদি শুনি সেই। মানে সে ভাবতে পারেনি আমি ওখানে যাব, গিয়ে আমি যখন ও তো চলে গেছেন, যে তাকে নিয়ে আছে, তখন আমি তাকে গিয়ে বলছি, দেখো আমি সেই পূর্ণিমা যে চলে গেছে, তার ফেভারিট ছিলাম, তার ফেভারিট জিনিসগুলো আমি তোমাকে করে দেখাচ্ছি, বলছি দেখো আমার মধ্যে কতটা আছে, তুমি আমার সঙ্গে শেয়ার করো এটা প্লিজ, তুমি একবার এগুলো ভুলো, তুমি আমার দিকে তাকাও, আমার কথা একটু মনে করো, দেখবে তোমার সমস্ত দুঃখ কষ্ট তোমার চলে যাবে। খুব একজন প্রিয়জন, তাই বললাম। সে পরে হেসে বলল, চেষ্টা করবো রে পূর্ণিমা, পুনু ছিল আমার ডাক্তার, পুনু, চেষ্টা করবো রে পুনু তোর মতন হওয়ার, বলেছিল। এটা কেউ ভাবতে পারেনি এরকম একটা উত্তর দেবে আমাকে, এটা আমার চরম নাচের মধ্যে, এটা নাচের মধ্যে এটাই বোধহয় সবচেয়ে বড়, মানে সবচেয়ে বড় পুরস্কার সমস্ত। তারপরে আরও আছে, এগুলো সময় চলে যাবে। শোনো, ওই যে গৌরী আয়ুব, আবু সৈয়দ আয়ুব, বিরাট রবীন্দ্রনাথকে ইয়েতে গড়ে খেয়েছেন, উনি যখন মারা যান সেই সময় উনি আমার নাম শুনেছেন যে পূর্ণিমা এরকম নাচে, চিত্রাঙ্গদা করে, এসব করে, উনি শুয়ে আছেন বেডে, তার হয়তো 2 মাসের মধ্যে উনি চলে যাবেন। আবু সৈয়দ আয়ুব বিরাট একদম লেখক, রবীন্দ্রনাথের তো উনি করেছেন। প্রথমে আমাকে বললেন, শুয়ে আমার নাচ দেখলেন, এইটুকু জায়গার মধ্যে আমি নেচেছি, চিত্রাঙ্গদের একটা ক্যারেক্টার করে দেখেছি, শ্যামা চন্দ্রলিকা ভানু সিংয়ের পদাবলী। উনি তারপরে আমার কাছে উনি হাতটা দেখে নিয়ে বলেন, কি তোমার নামটা না তুমি আজ থেকে চিত্রাঙ্গদা রাখো। আমি উনি চলে গেলেন 2 মাস পর, কিন্তু এমন করে ধরে সে আমাকে কথাটা বলে গেলেন, তোমার বরকে পারলে বলে দিও আজ থেকে তুমি চিত্রাঙ্গদা, পূর্ণিমা না। এইসব নাচের জন্যই তো হলো, তুমি বলো। এসব বলিনি, তোমাকে এই কথাটা বললাম, এই দুটো কথা কিন্তু কেউ জানে না, তোমাকে এত ডিটেইলে বললাম। তার এখন এসে কি মনে হয়, অপ্রাপ্তি কিছু আছে জীবনের কাছে? নেই, আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কিছুর অভাব নেই, মানে আমার জীবনে পরিপূর্ণতা এসেছে। আমার নাচ, আমার ফ্যামিলি, আমার আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে, মানে এরা এত আমাকে ভালোবাসে, এত স্নেহ করে, আমার কিসের ক্ষোভ থাকবে তুমি বলো? তোমরা এত ভালোবাসছো, এই যে তুমি আমাকে কাছে এসেছো এত বয়সে, কেন এসেছো? তোমার ইচ্ছে হচ্ছে পূর্ণিমার দিকে মিট করি, কত বড় পাওয়া বলো আমার। কিসের আমার জীবনের ক্ষোভ? কোনো ক্ষোভ নেই, এইভাবেই আমি চলে যেতে চাই আনন্দে। আপনি এখনো এই বয়সে 85 বোধহয়, এখন পা দিয়েছি, 85, একটা পায়ে একটুখানি সমস্যা হয়েছে, পায় না, আমার হিপ জয়েন্ট, হয়েছে, হিপ রিপ্লেসমেন্ট হ্যাঁ। হয়েছে, পেস মেকার আছে, হ্যাঁ। কিন্তু ওনার নাচ
এই সব কিছুকে এই বয়স, এজ ইজ এ নাম্বার, এই সমস্তগুলো ছোটোখাটো শারীরিক সেগুলো আছে, কিচ্ছু সব না। complete। নাচ বোধহয় একটা এমন জিনিস, ওটা ছাড়া আমি ওটা ওটা আমার মেন মেডিসিন, অক্সিজেন বলা যায়। একদম মেন, ওটা ছাড়া তো। আমি অপারেশনের 15 দিনের 1.5 মাসের মাথায় বধূকোণ সোহাগ চাঁদ বদনে নেচেছি আমার এক বন্ধুর বিয়ে, 1.5 মাসের মাথায় সবাই না এমনি করে আমার নাচ দেখতে পারে। রিপ্লেসমেন্টে 6 মাস বলে যে কিচ্ছু করো না, ডাক্তারকে বলিনি, আমি বললে আমাকে মারবে, কতটা মনে জোর, মনের জোর। এবং নাচের প্রলেপ কোথাও। ফিট, আমার ফিটনেসটা সাংঘাতিক, সেই জন্য করতে পেরেছি। ভীষণ রকম আমি নিজেকে কেয়ার নিই। এই রকম থাকুন, খুব Thank ভালো you, থাকুন। thank you. আমরা আবার আসবো, আবার আসবো। আবার একটু গল্প হবে, আড্ডা হবে। Sure. আপনি খুব ভালো থাকুন। থ্যাংক ইউ খুব ভালো লাগলো।